প্রতি রাতে সে লুকিয়ে চোখের জল ফেলত, কিন্তু পুরো পরিবারের আশা তার কাঁধে, তাই সে হাল ছাড়তে পারল না। অনুশীলনের পর সে নিজেকে গভীর রাত পর্যন্ত বাড়তি প্র্যাকটিস করতে বাধ্য করত। কোচ সব দেখছিলেন, তিনি জানতেন ছেলেটা প্রতিভাবান, শুধু সময়ের প্রয়োজন। কিন্তু একদিন রাতে তিনি দেখলেন পেলে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। কোচ স্টেশনে গিয়ে তাকে ধরলেন, জিজ্ঞেস করলেন কেন হাল ছাড়ছে। পেলে হতাশ হয়ে বলল কোচ তার জিঙ্গা স্টাইল পছন্দ করে না, কিন্তু সে অন্যভাবে খেলতেও পারছে না, এর চেয়ে বাড়ি ফিরে পড়াশোনা করা ভালো। কোচ তখন জিঙ্গা খেলার ইতিহাস বললেন। 16 শতাব্দীতে আফ্রিকান কৃতদাসদের ব্রাজিলে আনা হয়েছিল। নির্যাতনের হাত থেকে বাঁচতে তারা জঙ্গলে পালিয়ে গিয়ে নিজেদের আত্মরক্ষার এক বিশেষ যুদ্ধ কৌশল তৈরি করেছিল। দাসপ্রথা বিলুপ্তির পর তারা সেই কৌশলকেই ফুটবলে মিশিয়ে দিয়েছিল, যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল। এটাই ছিল ব্রাজিলীয়দের রক্তে মিশে থাকা ফুটবল খেলার ধরন। কিন্তু বিশ্বকাপে টানা হারের পর অনেকেই বলেছিল এই শৈলী দিয়ে কিচ্ছু হবে না। সেই থেকে যেটা ছিল জাতীয় গর্ব, সেটা হয়ে উঠল অবজ্ঞার পাত্র। সবশেষে পেলে আবারও সেই উৎসাহ ফিরে পেল। সে দ্রুত মাঠে ফিরে গেল। এরপর দলের অভ্যন্তরীণ ম্যাচে তারা 3-0 গোলে পিছিয়েছিল। পেলে আবারও সেই ইউরোপীয় খেলার কৌশলে আটকা পড়ে গেল। ঘোর লাগা অবস্থায় সে বাবার সাথে অনুশীলনের কথা মনে করল। সে কল্পনা করল ফুটবলটা সেই আম, বুক দিয়ে বল নামালো, পায়ে থামালো, প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে গেল। পেলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সাইডলাইন থেকে কোচ চিৎকার করে তাকে বল পাস দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু পেলে কারো কথা শুনল না। একটা দারুণ স্কিল দেখিয়ে সে রক্ষণভাগকে বোকা বানালো। এরপর 4-5 জন খেলোয়াড় তাকে ঘিরে ফেললেও সে বল উড়িয়ে নিল। শেষ পর্যন্ত বাইসাইকেল কিকের মাধ্যমে দারুণ একটি গোল করল। পুরো মাঠ আনন্দে উত্তাল হয়ে উঠল, শুধু কোচই রাগান্বিত হয়ে বসে রইল। অবশেষে স্বীকৃতি পাওয়ার পর পেলে যেন অজেয় হয়ে উঠল। সে মাঠ কাঁপাতে শুরু করল। জুনিয়র দল থেকে সরাসরি মূল দলে জায়গা করে নিল। 15 বছর বয়সেই সে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলো। মাত্র 1 বছরের মধ্যে পেলে নিজের চুক্তির টাকা দিয়ে পুরো পরিবারকে একটা ভালো অবস্থায় নিয়ে এলো। সে বাবাকে নতুন একটা জিনিস কিনে দিল, যেখানে তখন ব্রাজিলের জাতীয় দলে তার ডাক পাওয়ার খবরটা চলছিল। যদিও সে ছিল বিকল্প খেলোয়াড়, কিন্তু 17 বছর বয়সেই বিশ্বকাপের মঞ্চে জায়গা পাওয়া মানেই অনেক কিছু। যাওয়ার আগে বাবা তার নিজের জীবনের অভিজ্ঞতায় তাকে পরামর্শ দিলেন, নিজের উপর কখনো সন্দেহ করো না। তিনি নিজেও একসময় মাঠে খেলার সময় একবার দ্বিধায় পড়েন, যার ফলে তিনি গুরুতর চোটে পড়েন। এভাবেই পেলে বিশ্বকাপের পথে পা গাড়ালো। কিন্তু জাতীয় দলে পৌঁছে সে অবাক হয়ে দেখল ছোটবেলার সেই ধনী ছেলেটা এখন জাতীয় দলের প্রথম সারির খেলোয়াড়, আর সে নিজেই তার বিকল্প। আরও খারাপ খবর হলো, জাতীয় দলের কোচ সান্তোসের কোচের চেয়েও বেশি জিঙ্গা স্টাইল অপছন্দ করতেন। তিনি পেলেকে সরাসরি সতর্ক করে দিলেন। বিশ্বকাপের প্রস্তুতির সময় পেলেকে আবারও ইউরোপীয় ধারায় খেলতে বাধ্য করা হলো। একবার সে আর নিজেকে আটকে রাখতে পারল না। কোচের নিষেধাজ্ঞা অমান্য করে জিঙ্গা স্টাইল খেলল। কোচ সাইডলাইনের বাইরে থেকে গর্জে উঠলেন। তার সেই চিৎকারে পেলে মুহূর্তের জন্য থমকে গেল, আর তাতেই তার হাঁটুতে গুরুতর চোট পেল। ডাক্তার জানালেন সুস্থ হতে অন্তত 1 মাস সময় লাগবে। অথচ বিশ্বকাপ শুরু হতে মাত্র 1 মাস। তার ইনজুরির খবর ছড়িয়ে পড়ার পর ধারাভাষ্যকার রেডিওতে ব্যঙ্গ করে বললেন, ব্রাজিল দলে এখনও এমন খেলোয়াড় আছে যারা এই বাজে স্টাইলে খেলে ইনজুরিতে পড়ে। সহতীর্থরা এসব শুনে তার দিকে এমনভাবে তাকালো যেন তাদের চোখের চাহনি ছুরির চেয়েও ধারালো। পেলের শেষ অবশিষ্ট আত্মবিশ্বাসটুকুও তখন ভেঙে চুরমার হয়ে গেল। খুব দ্রুত 1958 সালের সুইডেন বিশ্বকাপ শুরু হলো। পেলে যদিও সুইডেনে এসেছিল, কিন্তু চোট পুরোপুরি সারেনি, তাই তাকে বিশ্রামাগারেই বসে থাকতে হলো। ব্রাজিল দল কোয়ার্টার ফাইনালে উঠল ঠিকই, কিন্তু তাদের অনেক ক্ষতি হলো। সেই ধনী খেলোয়াড় সহ 3 প্রধান খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেল। কোচ বাধ্য হয়ে সদ্য ইনজুরি থেকে ফেরা পেলেকে মাঠে নামালেন। মাঠে নামার কথা ভেবে পেলের অবস্থা তখন এতটাই খারাপ যে সে বমি করে দিল। বিশ্বকাপের সেই বিশাল স্টেডিয়ামে তার পায়ের নিচে যেন মাটি কাঁপছিল। তার ছোট শারীরিক গঠন দেখে ইউরোপীয় দর্শকরা তাকে নিয়ে টিপ্পনি কাটার সুযোগ পেল। এত বড় চাপের মুখে সে এতটাই নার্ভাস ছিল যে বুটের ফিতে বাঁধতেও ভুলে গেল। খেলা শুরু হওয়ার পর সে আবারও হাঁটুতে আঘাত পেল। সে ছিল খুবই অসহায়। বড় বড় সোভিয়েত খেলোয়াড়দের ধাক্কায় সে বারবার ছিটকে পড়ছিল। ভাগ্য ভালো যে সতীর্থরা দারুণ খেলেছিল, তাই ব্রাজিল শেষ পর্যন্ত 2-0 গোলে জিতল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেলের হাঁটু পুরোপুরি ঠিক থাকলেও তার মনের চোট সারেনি। মাঠে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ঘুমের ঘোরে খেলছে। বারবার বল হাতছাড়া করার ফলে ফ্রান্স গোল করে এগিয়ে গেল। ব্রাজিল 1-0 গোলে পিছিয়ে পড়ে চরম হতাশায় ডুবে গেল। পেলে ড্রেসিং রুমে ফিরে মানসিকভাবে ভেঙে পড়ল। সে সেই ধনী খেলোয়াড়টিকে খুঁজে বের করে জিজ্ঞেস করল, তোমার পা কি ঠিক হয়েছে? যদি ঠিক হয়ে থাকে তবে তুমি মাঠে নামো। এই কথাটা পেলের ভুল ভেঙে দিল। সেই ব্রাজিলীয় ঘরোয়া জিঙ্গা খেলার প্রতি তার ধারণা বদলে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর সে কিছুটা ছন্দহীন ছিল। বল পাস দিতেও ভুল করছিল।
ঠিক সেই সময় সে বেঞ্চে বসে থাকা সেই ধনী খেলোয়াড়টির দিকে তাকালো। সে তাকে উৎসাহ দেওয়ার মতো একটা চাহনি দিল। পেলে এবার নিজেকে পুরোপুরি গুছিয়ে নিল। সেই জিঙ্গা বা ব্রাজিলীয় আত্মার ছোঁয়া দেওয়া এক দারুণ ভলি শট নিয়ে সে গোল করে বসল, যা পুরো ব্রাজিলের সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ তুলল। ইউরোপীয় দর্শকরা তখনও দুয়োধ্বনি দিচ্ছিল আর বলছিল এসব নিছক ভাগ্য। কিন্তু এরপরই পেলে তার আসল রূপ দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিল। পেলে আবারও সেই জিঙ্গা স্টাইল ব্যবহার করে খুব সহজে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে দিল এবং আরও একটি গোল করল। এরপর সে তৃতীয়বার শূন্যে লাফিয়ে দারুণ এক শট নিল। এটা ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের করা হ্যাট্রিক। এভাবেই সে ব্রাজিলকে 5-2 গোলের জয় এনে দিয়ে ফাইনালে তুলল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ সুইডেন, যারা কিনা নর্ডিক জায়ান্ট বা অজেয় শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল। এত শক্তিশালী প্রতিপক্ষের সামনে কোচও একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি যে কৌশল সাজালেন, খেলোয়াড়রা তা খুব একটা ভালোভাবে নিতে পারল না। ম্যাচের আগের দিন ইন্টারভিউয়ের সময় সুইডেনের কোচ প্রকাশ্যে ব্রাজিলীয় খেলোয়াড়দের অস্বাভাবিক বা বিকৃত বলে অপমান করলেন। টিভিতে এসব দেখে পেলের বাবা তাকে সাথে সাথে ফোন করলেন। বললেন, ওরা তোকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তুই এসবের ফাঁদে পা দিস না। পুরো পৃথিবী এখন তোর নাম জপছে। নিজের ওপর বিশ্বাস রাখ, সতীর্থদের ওপর আস্থা রাখ, আর সবচেয়ে বড় কথা হলো সেই ব্রাজিলীয় জিঙ্গা ফুটবল খেলার ওপর বিশ্বাস রাখ। কথা শেষ হওয়ার পর পেলে নাস্তা করতে গেল, কিন্তু দেখল সব সতীর্থরা যেন প্রাণহীন হয়ে আছে। সবাইকে চাঙ্গা করতে সে একটা খেলার প্রস্তাব দিল। তাদের সেই উৎসাহ আবারও ফিরে এলো। তারা সবাই সেই অসম্ভব বা কঠিন খেলার জন্য তৈরি হয়ে গেল। কোচ এসব কিছু লক্ষ্য করছিলেন। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে এতদিন তিনি হয়তো ভুল পথেই হাঁটছিলেন। তাই ফাইনালের আগের দিন শেষ বৈঠকে কোচ তার পুরনো জেদ ঝেড়ে ফেলে খেলোয়াড়দের বললেন, আমাদের একটা বিশেষ সত্তা আছে। আমাদের এই আনন্দ আর প্রকাশের ভঙ্গিটা এসেছে ব্রাজিল থেকে। তাই আগামীকাল যখন তোমরা মাঠে নামবে, গত সপ্তাহে আমি যা যা বলেছি তা ভুলে যাও। আমি চাই না পৃথিবী কোনো ভীতু ব্রাজিলীয় দলকে দেখুক যারা সোভিয়েত দলের মতো যান্ত্রিক ফুটবল খেলে। আমি চাই তারা যেন আমাদের ব্রাজিলীয় ফুটবলকে চেনে যেমনটা আমরা আসলে। 1958 সালের 29শে জুন বিশ্বকাপ ফাইনাল শুরু হলো। খেলা শুরু হতেই সুইডিশ ডিফেন্ডাররা পেলেকে বারবার ফাউল করে মাটিতে ফেলে দিচ্ছিল। সে কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছিল না। চতুর্থ মিনিটে সুইডেন তাদের শারীরিক শক্তির জোর খাটিয়ে ব্রাজিলের জালে গোল দিয়ে দিল। ব্রাজিলের সমর্থকদের হৃদয়ে তখন শঙ্কা। মাঠে পরিবেশটা একদম ঝিমিলে পড়েছে। কৌশলে পিছিয়ে পড়া খেলোয়াড়রা যখন ভেঙে পড়ছিল, গ্যালারিতে বসে থাকা সেই ধৈর্যশীল ব্রাজিলীয় ভক্তরা কিন্তু তবুও আশা ছাড়েনি। হঠাৎ পেলের মনে পড়ল ছোটবেলায় বাবার কাছে করা সেই প্রতিজ্ঞার কথা। সে আর বাবাকে কাঁদতে দিতে চায় না। সে আর চায় না ব্রাজিলীয় ফুটবল নিয়ে কেউ মস্করা করুক। সে দাঁতে দাঁত চেপে লড়তে শুরু করলো। এবার সে প্রতিজ্ঞা করল ব্রাজিলকে জেতানোর। গোল করে সে ব্যবধান সমান করল। পুরো দল নতুন করে জ্বলে উঠল। আবার খেলা শুরু হওয়ার পর এই সাম্বার ছেলেরা তাদের ভেতরে থাকা সেই ব্রাজিলীয় আত্মা পুরোপুরি মুক্ত করে দিল। তাদের সেই চমৎকার পাসিং আর জাদুকরি পায়ের কাজ দেখে সুইডেন তখন দিশেহারা। তাদের থেকেও অবাক করার মতো বিষয় ছিল পেলের সেই চমৎকার কারিকুরি। খেলার একদম শেষ মিনিটে সতীর্থের লম্বা পাসে পেলে এমন এক নিখুঁত হেড দিল যা সোজা গোল পোস্টে আঘাত করল। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল 5-2 গোলের ব্যবধানে শক্তিশালী জয় তুলে নিল। 17 বছর বয়সী পেলে তখনই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো। সেই মুহূর্ত থেকেই এই নামটি বিশ্ব ফুটবলকে কাঁপিয়ে দিল। এরপর সে ব্রাজিলকে 1962 এবং 1970 সালের বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেয় এবং ইতিহাসের একমাত্র 3 বারের বিশ্বকাপ বিজয়ী খেলোয়াড় হিসেবে জায়গা করে নেয়। তার কেরিয়ারে 1283টি গোল করার এক কিংবদন্তি রেকর্ড আছে। তার প্রভাব এতটাই বেশি ছিল যে ব্রাজিল সরকার আইন করে তাকে জাতীয় সম্পদ ঘোষণা করে, যাতে অন্য কোনো দেশ তাকে কিনতে না পারে। এর চেয়েও অবিশ্বাস্য বিষয় হল 1969 সালে যখন সে নাইজেরিয়ায় ম্যাচ খেলতে গিয়েছিল, তখন সেখানে গৃহযুদ্ধ চলছিল। দুই পক্ষ শুধু তাকে ফুটবল খেলতে দেখার জন্য সেই যুদ্ধ 2 দিনের জন্য থামিয়ে দিয়েছিল। এটা কি ফুটবলের রাজার মহিমা বলা যাবে না? দুঃখের বিষয় হলো সময় চিরকাল কারো জন্য অপেক্ষা করে না। 2022 সালের 29শে ডিসেম্বর পেলে আমাদের ছেড়ে চলে গেলেন 82 বছর বয়সে। অনেকে বলেন তিনি ফুটবলকে বদলাননি, কারণ তিনিই তো ফুটবল। তিনি আমাদের শিখিয়েছেন ফুটবল মানেই একটা বিশ্বাস, একটা অসীম ভালোবাসা, আর এমন এক শক্তি যা যুদ্ধের আগুন আর ভেদাভেদকে তুচ্ছ করে দিতে পারে। যদিও সেই ছোট ছেলেটা যে নাকি মোজার বল নিয়ে দৌড়াতো, সে আজ চিরতরে থেমে গেছে, কিন্তু সে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়ে গেছে তা প্রতিটি ফুটবল প্রেমীর হৃদয়ে চিরকাল জ্বলতে থাকবে।